প্রিয় শিক্ষার্থীরা, কেমিস্ট্রি চেম্বার অনলাইন ক্লাসে স্বাগতম। আজকে আমরা ল্যাবরেটরির নিরাপদ ব্যবহারের ক্লাস নাম্বার 2টা নিয়ে এসেছি। আজকে এই ক্লাসে আমরা বিভিন্ন ধরনের ওই মোল সংখ্যা, অণুর সংখ্যা, সাথে হচ্ছে কি ওই বিভিন্ন গ্রাম পারমাণবিক ভর আয়তনের সূত্র দিয়ে বিভিন্ন ঘনমাত্রা নির্ণয়ের ম্যাথগুলো করব। ঠিক আছে, একটু দেখো। প্রথম আমরা এই চ্যাপ্টারটা শুরু করার আগে আমরা একটু জানতে হবে মোল সংখ্যা কি, অণুর সংখ্যা কি। একটু খেয়াল করে দেখেন মোল সংখ্যা। মোল সংখ্যা জিনিসটা আমরা কিভাবে নির্ণয় করব? মোল সংখ্যা হচ্ছে কি, ধরো তোমাকে বললো কি 20টি নাইট্রোজেন অণুর মোল সংখ্যা কত। এখন কি করব? আমরা মোল সংখ্যা বের করতে হলে আমাকে সবসময় কেমিস্ট্রির ভাষায় যখন টি শব্দটা দেখবা, টি মানে সবসময় এটা ইউজ করতে হবে। 6.02 10⁻23 এটা হচ্ছে অ্যাভোগাড্রো সংখ্যা। কেমিস্ট্রির ভাষায় টি দেখলে এটা ইউজ করব। 6.02 10⁻23টি N2 এর মোল সংখ্যা 1, এতটির জন্য 1 মোল। ঠিক আছে, তাহলে একটির জন্য হবে 1/6.02 10⁻23। সুতরাং ধরো এখানে দিলাম 20টি, তাহলে 20/6.02 10⁻23, তাহলে আনসার হবে যতটা আসবে সেটা। ঠিক আছে, তাহলে এভাবে মোল সংখ্যাটা নির্ণয় করা হয়, যে সবসময় অ্যাভোগাড্রো সংখ্যা হিসাব করতে হয় যে 6.02 10⁻23 জন্য হচ্ছে 1 মোল, একটির জন্য, তারপর হচ্ছে 20টির জন্য হিসাব করতে হয়। ঠিক আছে, এভাবে কিন্তু হিসাব করে আমাকে করতে হবে। এবার আসো অণুর সংখ্যা। মোল সংখ্যা গেল, এবার আসো আমাকে অণুর সংখ্যা নির্ণয় করতে হবে। অণুর সংখ্যাটাও কিন্তু ইম্পর্টেন্ট। অণুর সংখ্যাটা কিভাবে বের করবো আমরা একটু দেখো। অণুর সংখ্যা বের করার জন্য n=n/n এই সূত্রটাকে ইউজ করতে হবে। এখানে n দ্বারা বোঝায় অণুর সংখ্যা, ঠিক আছে, n এর দ্বারা বোঝায় অ্যাভোগাড্রো সংখ্যা, আর ছোট হাতের n দ্বারা বোঝা হচ্ছে মোল সংখ্যা। ক্লিয়ার? এবার আসো, এটা গেল। তাই আমাকে এখান থেকে কি ধরনের ম্যাথগুলো আসতে পারে সেটা হচ্ছে একটু দেখি। যে বলতে পারে 20 মোল কার্বন পরমাণুর অণুর সংখ্যা কত। অণুর সংখ্যা কত? 20 মোল কার্বন পরমাণুর অণুর সংখ্যা কত? তাহলে আমরা কি জানি, n=n/na। তাহলে এখানে n মানে কত? n মানে হচ্ছে তোমার, আমাকে n মানে তো 20 মোল। ঠিক আছে, আমাকে nটা বের করতে হবে। n = 6.02 10⁻23। তাহলে সুতরাং n = 6.02 10⁻23 × 20। ব্যাপারটা ক্লিয়ার? অণুর সংখ্যা বের করতে বলে আমাদেরকে এতটুকু পর্যন্ত এটা নির্ণয় করতে হবে এইভাবে। তারপর আসো আরেকটা জিনিস দেখবো, সেটা হচ্ছে কি গ্রাম বা কেজি। গ্রাম বা কেজিতে নির্ণয় কিরকম? মোল সংখ্যা থেকে গ্রাম বা কেজি, ওখান থেকে গ্রাম কেজি নির্ণয় আর কি। n=W/m, বা এখানে n দ্বারা কি বোঝায় আমরা জানি, n দ্বারা হচ্ছে মোল সংখ্যা, তারপর হচ্ছে তোমার W দ্বারা হচ্ছে কি ভর, পরমাণুর ভর যেটা দেওয়া থাকবে, যেটি দেওয়া থাকে, আর m দ্বারা বোঝানো হয় পারমাণবিক ভর বা আণবিক ভর। পারমাণবিক বা আণবিক ভর। ঠিক আছে, তা এখন একটু দেখো আমরা, যেমন কিরকম, যে তোমাকে যে বলে 10 গ্রাম HCl এর মোল সংখ্যা কত। মোল সংখ্যা কত? তা আমাকে কি বের করতে হবে? n বের করতে হবে। আমরা জানি n=n/na। n মানে সরি, এটা সূত্র হচ্ছে W/m। তাহলে W মান কত? W মান হচ্ছে 10, m এর মান হচ্ছে HCl, আণবিক ভর কত? 36.5। তাহলে আমরা হচ্ছে n যেটা আসে সেটা হচ্ছে আনসার, মোল সংখ্যা। ঠিক আছে, তা n এর সাথে দেখছো W/m এর সম্পর্ক আছে, n/n এর সম্পর্ক আছে, আবার
এতটি অণুর মধ্যেও সম্পর্ক আছে। এভাবে আমি মোল সংখ্যা, অণু সংখ্যা বা গ্রাম বা কেজিতে আমরা মোল সংখ্যাটাও নির্ণয় করতে পারবো। ঠিক আছে? এবার আসো কিছু ম্যাথ করি এই টাইপের। একটু ম্যাথগুলো একটু আইডিয়া নেওয়া দরকার। ভিডিওটা পজ করে তোমরা একটু দেখে নিও। ম্যাথগুলো একটু দেখি। প্রথমটা কোয়েশ্চেন নাম্বার 1, এগুলো একটু বাসায় প্র্যাকটিস করবা নিজেরা। 20,000টি N2 অণুর মোল সংখ্যা কত? এরপর কোয়েশ্চেন নাম্বার 2, 20,000টি কার্বন পরমাণুর মোল সংখ্যা কত? তারপর আরেকটা কোয়েশ্চেন, কোয়েশ্চেনটা একটু লিখে নি। 20 কেজি অক্সিজেনের মোল সংখ্যা কত? কোয়েশ্চেন 4, 20 গ্রাম O2 এর মোল সংখ্যা কত? ঠিক আছে, তাই আমরা দেখি প্রথমটা কোন সূত্রে যাবে। এই দেখো অণু পরমাণু সেম সূত্র, n=n/na। অণু বা পরমাণু যাই বলক না কেন সবসময় ওই n/na টা ইউজ করবো, মানে n দ্বারা অণু সংখ্যা বোঝায়, পরমাণু সংখ্যা বোঝায়। তাহলে এখানে কি আমাকে কি বের করতে হবে? nটা বের করতে হবে। 20,000টি মানে 2000টা দেওয়া আছে, প্লাস ডিভাইড বাই 6.02 10^23। এটাও 20,000, সরি না 2000, সরি 20,000 বলছি, 2000 ডিভাইড বাই 6.02 10^23। অণু এবং পরমাণু বললে সবসময় সেম এই সূত্রটা। আর 20, এরপর আনসারটা তোমরা নিজেরা বের করে নিও। 20 কেজি অক্সিজেনের মোল সংখ্যা কত? আমরা জানি n=W/m। 20 কেজি, কেজি দেওয়া আছে তাই 1000 দিয়ে আর গুণ করতে হচ্ছে না, যেন গ্রাম থেকে কেজিতে নিয়ে যেতে হয়। আর অক্সিজেন কত? এখানে শুধু 16, তার যেটা আসবে সেটা আনসার। আর 20 গ্রাম O2 বলছে, তাহলে n=W/m। এখানে W কত? গ্রাম। গ্রামকে কেজিতে নিতে হলে 1000 দিয়ে তোমাকে কি করতে হবে? গুণ করতে হবে, কেন 1 গ্রাম সমান সমান মানে 1000 গ্রাম সমান সমান 1 কেজি। ঠিক আছে, তাহলে এখন আমাকে এখানে কত, সরি এখানে tan−3, গ্রাম থেকে কেজিতে নিতে হলে এটা দ্বারা ভাগ করবো 1000 দ্বারা, সাথে m হচ্ছে কত? 32, যেটা আসে তত মোল আনসার। আমরা জানি স্যার এটা গ্রাম, আমাকে সবসময় কেজিতে প্রকাশ করতে হবে, তাই আমরা জানি 1000 গ্রাম সমান সমান 1 কেজি। তাহলে কি ওই tan−3, 20কে tan−3 দিয়ে গুণ করলে কিন্তু হয়ে যাবে। এই জিনিসটা বুঝছো? এগুলো কিন্তু আসে, খুব ইম্পর্টেন্ট। এবার আসো আমরা ঘনমাত্রা এবং ঘনত্ব একটু দেখি। ঘনত্ব কি, ঘনমাত্রা কি? ঘনত্ব, ঠিক আছে, ঘনত্ব কাকে বলে? ঘনত্ব বলে প্রতি 1 মিটার কিউব আয়তনে, প্রতি 1 মিটার কিউব আয়তনে ভরের পরিমাপ। ভরেরটা অবশ্যই কেজি এককে থাকবে। ভরের পরিমাপ হলো ঘনত্ব। ভরের পরিমাপ হলো কি? ঘনত্ব। ঘনত্বকে ডি দ্বারাও প্রকাশ করা হয়, রো দ্বারা প্রকাশ করা হয়, মানে ডেনসিটি আর কি বলা হয়। এটা m/v, মানে এটাকে অনেকটা এরকম করে মনে রাখবো যে পেট কাটা ভালোবাসা। ঠিক আছে, এইভাবে এই উপরে যেটা দেখতে অনেকটা m এর মতন,
আর নিচেরটা হচ্ছে ভি এর মতন দেখতে, তাই এটা হচ্ছে এম বাই বি। এখানে এম দ্বারা কি বোঝানো হয়? এম হচ্ছে আণবিক ভর, আর ভি দ্বারা হচ্ছে কি বোঝায়? আয়তন। ঠিক আছে, এটা হচ্ছে ঘনত্ব। আর এর একক কি হবে? দেখো, ভর ভর সবসময় কেজি এককে থাকবে, তাহলে উপরে কেজি, আর নিচে হচ্ছে কি আয়তন, হচ্ছে কি মিটার কিউব আয়তনে, প্রতি মিটার কিউব, তাহলে কেজি এম ইনভার্স সি মিটার, মানে কেজি মিটার কিউব আর কি, এম ইনভার্স সি, এটা হিসাব করা হয় একক। ঠিক আছে, আচ্ছা আমরা ঘনত্ব কেন ব্যবহার করব? ঘনত্ব কেন ব্যবহার করি? ঠিক আছে, কেন ব্যবহার করব? সাধারণত কঠিন তরল, সাধারণত কঠিন তরল ও বায়বীয় পদার্থ কতটুকু ঘন পরিমাণ রয়েছে, কতটুকু ঘন পরিমাণ রয়েছে তা নির্ণয়ের জন্য ব্যবহার করা হয়, তা নির্ণয়ের জন্য ব্যবহার করা হয়। ঠিক আছে, এবার আসলে দেখি ঘনত্ব, ঘনমাত্রা। প্রতি 1 লিটার আয়তনে মোলের পরিমাণকে, মোলের পরিমাপ হলো ঘনমাত্রা। ঠিক আছে, ঘনমাত্রাকে সি বা এস দ্বারা প্রকাশ করা হয়। সি বা এস কনসেন্ট্রেশন বা সলিবিলিটি, সি দ্বারা কনসেন্ট্রেশন, এস দ্বারা সলিবিলিটি বোঝানো হয়। এটা ইকুয়াল টু কত হবে? এন বাই ভি। এন দ্বারা বোঝা হচ্ছে মোল সংখ্যা, বি দ্বারা হচ্ছে কি আয়তন, মোল সংখ্যা বাই আয়তন। ঠিক আছে, তাহলে আমরা এভাবে আমরা বের করতে পারবো। এটা একক হচ্ছে কি হবে? একক হবে কি, উপরে হবে মোল, নিচে হবে কত? লিটার। তাহলে মোল লিটার ইনভার্স 1, বা এটাকে বড়হাতের এম দ্বারাও প্রকাশ করা হয়, বড়হাতের এম দ্বারাও প্রকাশ করা হয়ে থাকে। ঠিক আছে, তো এটা গেল ঘনমাত্রার একক এবং ঘনমাত্রা নির্ণয় করার প্রক্রিয়া। তা আমরা ঘনমাত্রাটা কেন ব্যবহার করব? কেন ব্যবহার করা হয়? ঠিক আছে, কেন ব্যবহার করা হয়? এটা হচ্ছে একমাত্র রিজন হচ্ছে দ্রবণের ক্ষেত্রে, দ্রবণ ও মিশ্রণের ক্ষেত্রে এটা ব্যবহার করা হয়। মিশ্রণের ক্ষেত্রে ব্যবহার করা হয়, অর্থাৎ তুমি যখন কোনো একটা চিনির দ্রবণ বা শরবত, তোমার কোনো একটা দ্রব্য কি পরিমাণ দ্রবীভূত আছে সেটা নির্ণয় করতে তোমার এটা ঘনমাত্রাটাই ব্যবহার করতে হয়, মানে ঘনমাত্রা জানা যায় আর কি ওইভাবে। যেমন তুমি 1 লিটার পানির মধ্যে তুমি কি করবা? চিনি শরবত বানাবা। তুমি সেখানে যদি 500 গ্রাম চিনি দাও, ঠিক আছে, 1 লিটার দ্রবণে, তো ওই 500 গ্রাম চিনি হচ্ছে ওই দ্রবণের ঘনমাত্রা, যতটুকু দ্রব্য লাগবে একটা দ্রবণ তৈরি করতে, সেটা হচ্ছে ওই দ্রবণের ঘনমাত্রা। বুঝে গেছে? তাহলে ঘনত্ব এবং ঘনমাত্রার মধ্যে পার্থক্যটা কি? এটাই। একটু একটু তোমরা প্রসেস দিয়ে তোমরা লিখে নিও একটু। এবার আসো আমরা একটু আয়তনের ক্ষেত্রে দেখি। আয়তনের ক্ষেত্রে ঘনমাত্রা সংখ্যাটা কিরকম হয়? আরটা হচ্ছে গ্রাম, মানে একটা লিটার আয়তনের, আরটা হচ্ছে কি গ্রাম এককে। আয়তনের ক্ষেত্রে, আয়তনের ক্ষেত্রে কি, যে নির্দিষ্ট তাপমাত্রায় 1 লিটার বা 1000 ml দ্রবণে যত মোল দ্রব্য দ্রবীভূত থাকে
দ্রবীভূত থাকে তাকে ওই দ্রবণের ঘনমাত্রা বা মোলার দ্রবণ বলে, ঠিক আছে। তাহলে হচ্ছে নির্দিষ্ট তাপমাত্রা 1 লিটার বা 1000 ml দ্রবণে যত মোল দ্রবীভূত থাকবে সেটা হচ্ছে ওই দ্রবণের ঘনমাত্রা। তো দ্রবণের নাম, সাথে হচ্ছে কি কিছু ঘনমাত্রা, সেটা হচ্ছে ঘনমাত্রা। প্রথমটা হচ্ছে মোলার দ্রবণ। হ্যাঁ 1 মোলার বা 1 মোল লিটার ইনভার্স 1। মোলার দ্রবণের ঘনমাত্রা হচ্ছে 1 মোলার, আর এটাকে বা 1 মোল লিটার ইনভার্স 1 বলা হয়। এরপর হচ্ছে সেমি মোলার দ্রবণটা কি 0.5 মোলার বা 0.5 মোল লিটার ইনভার্স 1। সেন্টিমোলার সেটা হচ্ছে কি 0.01 মোলার বা 0.01 মোল লিটার ইনভার্স 1। আর লাস্ট হচ্ছে ডেসিমোলার। (0.1 মোলার বা 0.1 মোল লিটার ইনভার্স 1। অর্থাৎ এগুলো হচ্ছে বিভিন্ন মোলার দ্রবণ, মোলার, সেমিমোলার, সেন্টিমোলার, ডেসিমোলার দ্রবণ এবং তাদের ঘনমাত্রা। 1 মোলার, 0.5 মোলার, 0.01, 0.1। অর্থাৎ 1 লিটার বা 1000 ml দ্রবণে 1 মোল দ্রবীভূত থাকলে তাকে মোলার দ্রবণ বলে, 0.5 মোল দ্রবীভূত থাকলে তাকে সেমিমোলার, 0.01 দ্রবীভূত থাকলে তাকে সেন্টিমোলার, আর 0.1 মোলার দ্রবীভূত থাকলে তাকে আমরা ডেসিমোলার দ্রবণ বলবো। তাহলে এটা হচ্ছে এভাবে আমরা নির্ণয় করব আয়তনের ক্ষেত্রে। আরটা হচ্ছে কি মোলার ঘনমাত্রা। তোমার তাহলে এখানে একটা, যেটা আমরা মোলার ঘনমাত্রা যে সূত্রটা একটু মনে রাখবো, সেটা হচ্ছে কি S equal to NB, N by B, N equal to SB। আবার আমরা জানি N equal to N by NA, আবার আমরা জানি N equal to W by M। সুতরাং N সমান সমান W by M সমান সমান N by NA সমান সমান SB। এই সূত্রটা মনে রাখবে। N এর ক্ষেত্রে মোলার ঘনমাত্রা বা যে কোনো ক্ষেত্রে তোমার কি ওই অ্যাসটা নির্ণয় করার জন্য এই বিভিন্নভাবে এটার সাথে এগুলো সম্পর্ক এইভাবে একটার সাথে একটা সম্পর্ক থাকে, ঠিক আছে। এস বি এর সাথে এগুলো সবার সম্পর্ক এইভাবে থাকে। এবার আসলে এটা আয়তনের ক্ষেত্রে বলছে। এখন হচ্ছে গ্রাম এককে একটু পড়ি। গ্রাম এককের সংজ্ঞা কি হবে? ওই সেম, জাস্ট একটু নির্দিষ্ট তাপমাত্রায় সেম। ওটা 1 লিটার, তো এখানে 1000 1 কেজি বা 1000 গ্রাম, ঠিক আছে। 1000 গ্রাম দ্রাবকে, ওটা দ্রবণ ছিল, এটা দ্রাবকে যত মোল দ্রবীভূত থাকে তাকে ঠিক আছে মোলার দ্রবণ বলে। গ্রাম এককে মোলার দ্রবণ বলে। তো এটা হচ্ছে আয়তনের ক্ষেত্রে বা আয়তন এককে, আর এটা হচ্ছে গ্রাম এককে মোলার দ্রবণের সংজ্ঞা, সেম। ক্লিয়ার? ব্যাপারটা বুঝে গেছে? এখন আমরা কিছু ম্যাথ দেখি। এখানে খুব ইম্পর্টেন্ট একটু ম্যাথ, যেগুলো এমসিকিউতে এটা এসে থাকে।
আসো 10 ml 2 মোলার NaOH দ্রবণ, এটা হচ্ছে উদ্দীপক। 10 ml 2 মোলার NaOH দ্রবণ। ক নম্বর কোয়েশ্চেন। ক নম্বর কোয়েশ্চেনটা কি, কত মোল NaOH আছে, কত মোল NaOH আছে, খ কতটি NaOH আছে, গ কত গ্রাম NaOH আছে, কত গ্রাম NaOH আছে। তা আমি প্রথমে ক নম্বরটা করি। ক নম্বর আনসার কত মোল NaOH আছে, ঠিক আছে। এখানে কি কি দেওয়া আছে, কয়ের ক্ষেত্রে বি সমান সমান 10 ml, তা 10টা কি করবো, 10 ভাগ 1000 লিটার, লিটার প্রকাশ করব। S সমান সমান 2 মোলার, ঠিক আছে। তাহলে আমাকে কি বের করতে হবে, কত মোল NaOH, আমরা জানি N ইকুয়াল টু SB, তাহলে 2 ইন্টু কত, এটা 0 পয়েন্ট কত আছে, আচ্ছা 10/1000, তো তার 0.02 মোল, এটা হচ্ছে আনসার, ক নাম্বার। এসবি দেওয়া আছে, এন এর সাথে সম্পর্ক হচ্ছে এসবি, এন ইকুয়াল টু এসবি, কতটি NaOH অণু আছে। তা আমরা এন সমান সমান জানি কি 0.02, কতটি মানে আমরা জানি এন ইকুয়াল টু N/Na, এখান থেকে সুতরাং এন সমান সমান Na ইন্টু এন, তাহলে 6.02 10⁻23 ইন্টু কত 0.02, তাহলে এটা আনসার হবে 1.204 ইন্টু 10⁻22t, এটা হচ্ছে খ। আর গ নাম্বার বলছে কত গ্রাম NaOH আছে, কত গ্রাম, তা N ইকুয়াল টু আমরা জানি W/M বা W সমান সমান N ইন্টু M, N এর মান কত 0.02 ইন্টু M, তার এখানে আণবিক ভর বোঝায়। আণবিক ভর কত দেওয়া আছে NaOH এর 40, এটা হচ্ছে 40, তাহলে কত হয় 0.8 গ্রাম, ঠিক আছে 0.8 গ্রাম। তো এইভাবে আমরা কি এই মোল সংখ্যার দ্বারা কি N দ্বারা আমরা W, S এবং কি এরকম বিভিন্ন ম্যাথগুলো N অণুর সংখ্যা এগুলো নির্ণয় করতে পারবো, ঠিক আছে। একটু দেখি, এবার আসো আমরা আর দুটা অঙ্ক করি, যে অঙ্কগুলো একটু ইম্পর্টেন্ট। একটু দেখি, প্রথমটা হচ্ছে একটা কোয়েশ্চেন, দেখো 30 গ্রাম, এগুলো একটু বইয়ের চুইটে আসে প্রায় সময়, 30 গ্রাম NaCl, ঠিক আছে, 500 সিসি পানিতে মিশালে দ্রবণটির ঘনমাত্রা কত হবে, 500 সিসি পানিতে মিশালে দ্রবণটির ঘনমাত্রা কত হবে, দ্রবণটির ঘনমাত্রা কত হবে। আচ্ছা ভালো কথা, সিসি মানে কি বলি আগে, সিসি মানে হচ্ছে সেন্টিমিটার কিউব, মানে সেন্টিমিটার কিউবকে সংক্ষেপে সিসি বলা হয় বা সিএম কিউবকে বলা হয়। তো এখানে কি কি দেওয়া আছে, ডাব্লিউ দেওয়া আছে 30, তারপর আয়তন বি ইকুয়াল টু 500, সিএম কিউব, তো সিএম কিউব মানে আর মিলিলিটার সেম কথা, ঠিক আছে। তাহলে 500 ভাগ মিলিলিটার থেকে 1000 দিয়ে ভাগ করতে হবে, লিটার নিয়ে যেতে হবে, আমাকে কি বের করতে হবে, এস নির্ণয় করতে হবে। তা আমরা আগে এন বের করতে হবে, কেন এন না থাকলে আমি তো এস বের করতে পারবো না। এন ইকুয়াল টু W/M, আমরা জানি এটা, ডাব্লিউ মান কত 30, এম এর মান কত, NaCl এর আণবিক ভর কত হয় 35 আর 23 58.5, ঠিক আছে, তাহলে 0.512 মোল। তাহলে আমরা সূত্রটা কি জানি, উই নো N ইকুয়াল টু SB বা S ইকুয়াল টু N/V, N এর মান কত 0.512, V এর মান কত 500কে 1000 দিয়ে ভাগ করলে কত আসে
500কে 1000 দিয়ে ভাগ করলে তোমার 0.5 লিটার, 0.5। তাহলে এটাকে ক্যালকুলেশন করলে আমরা পাবো 1.024 মোলার। ঘনমাত্রাকে সবসময় মোলার এককে এম দ্বারা প্রকাশ করা হয়। ঠিক আছে, তো এটা একটা এক ধরনের গেল। আরটা হচ্ছে কোশ্চেন 2, এটা একটু দেখি। টু এম এল 1 মোলার HCl দ্রবণকে 1 মোলার HCl দ্রবণকে 0.5 মোলার দ্রবণে পরিণত করতে, 0.5 মোলার দ্রবণে পরিণত করতে কি পরিমাণ পানি মিশাতে হবে? কি পরিমাণ পানি মিশাতে হবে? ঠিক আছে, 2 ml 1 মোলার HCl দ্রবণকে 0.5 মোলার দ্রবণে পরিণত করতে কি পরিমাণ পানি মিশাতে হবে? পরিমাণ মানে আয়তনটা বের করতে হবে, মানে কি এক্সট্রা কতটুকু পানি এখানে মিশাতে হবে সেই আয়তনটা নির্ণয় করতে হবে। তাহলে এখন প্রথম ক্ষেত্রে বের করব। প্রথম ক্ষেত্রের জন্য কি কি দেওয়া আছে? S equal to 1, B equal to 2/1000 লিটার। আমাকে N equal to কি হবে? N equal to আমরা জানি SB। তাহলে 1 ইন্টু কত হয়? এটা 0.002। কেন এটা যেটা আসে, তাহলে 0.002 মোলার। আবার দ্বিতীয় ক্ষেত্রে S সমান সমান 0.5 মোলার। ঠিক আছে, S equal to 0.5 মোলার। তাহলে এখন আসো 0.5 মোলার হলে আমরা এখান থেকে কি পাচ্ছি? N equal to SB, এখান থেকে আমি ভিটা বের করব, বা V equal to N/S। N এর মান কত? 0.002, S এর মান কত? 0.5। তাহলে এটা আসে 0.004, 0.004 মিলিলিটার না লিটার, যেটাকে 4 ml বলা হয়, 4 ml। তো এখানে যখন 4 ml, 0.5 এর জন্য পাইছি 4 ml, আর 1 মোলার জন্য ছিল 2 ml। অতিরিক্ত পানি কতটুকু মিশাতে হচ্ছে? আগে ছিল 1 মোলার জন্য 2 ml, আর 0.5 এর জন্য আমি কত পেলাম? 4। তো অতিরিক্ত পানি কতটুকু মিশাতে হবে? সুতরাং অতিরিক্ত পানি মিশাতে হবে 4 বিয়োগ 2 ml, অর্থাৎ 2 ml। এক্সট্রা 2 ml পানি কি মিশ্রিত করলে তখন আমরা কি পাবো? এই পরিমাণ পানি মিশ্রিত করলে তখন 0.5 মোলার দ্রবণ পরিণত করতে পারবো। ক্লিয়ার? এবার একটা লাস্ট টপিক, সেটা হচ্ছে রাসায়নিক মাত্রিক বিশ্লেষণ। খুব ইম্পর্টেন্ট রাসায়নিক মাত্রিক বিশ্লেষণ। রাসায়নিক মাত্রিক বিশ্লেষণ। ঠিক আছে, কোন নমুনায় বিদ্যমান মৌলিক বা যৌগিক পদার্থ, কোন নমুনায় বিদ্যমান মৌলিক বা যৌগিক পদার্থ পরিমাণ নির্ণয়ের জন্য ব্যবহৃত রাসায়নিক প্রক্রিয়াকে রাসায়নিক মাত্রিক বিশ্লেষণ বলে।
রাসায়নিক মাত্রিক বিশ্লেষণ বলে। মানে বুঝছো, কোনো নমুনায় ধর তুমি একটা কোনো নমুনা দ্রবণ নিলা, ওই দ্রবণে মৌলিক বা জৈব পদার্থ থাকতে পারে, যে কোনো একটা মৌলিক বা জৈব পদার্থ কি পরিমাণ আছে সেটা রাসায়নিক প্রক্রিয়ার মাধ্যমে নির্ণয় করার প্রক্রিয়াকে তোমার কি বলা হচ্ছে রাসায়নিক মাত্রিক বিশ্লেষণ। মানে কোনো একটা দ্রবণের মধ্যে কি পরিমাণ মৌলিক পদার্থ বা জৈব পদার্থ আছে সেটা রাসায়নিক প্রক্রিয়ার মাধ্যমে নির্ণয় করার প্রক্রিয়াকে রাসায়নিক মাত্রিক বিশ্লেষণ বলা হয়। মাত্রিক বিশ্লেষণে কয়েকটি প্রকারভেদ আছে, ঠিক আছে, কয়েকটা অনেক ধরনের প্রকারভেদ আছে। কোনো নমুনা থেকে কোনো পার্টিকুলার পদার্থ ভর বের করতে চায় তখন ভরমাত্রিক বিশ্লেষণ ব্যবহার করা হয়। একটু লেখো, ভরমাত্রিক বিশ্লেষণ কি? কোনো নমুনা থেকে কোনো পার্টিকুলার বস্তুর ভর, পার্টিকুলার বলতে কি বোঝানো হচ্ছে মানে কি একটা নির্দিষ্ট আর কি। ধর তোমাকে বলে দিল দুইটা পদার্থ আছে, একটা HCl, HCl মধ্যে H এর ভরটা নির্ণয় করো, তো H এর ভর নির্ণয় করার প্রক্রিয়াকে ভরমাত্রিক বিশ্লেষণ বলা হয়। কোনো পার্টিকুলার নির্ণয় করা হয় ভরমাত্রিক বিশ্লেষণের মাধ্যমে, ভরমাত্রিক বিশ্লেষণের মাধ্যমে। ঠিক আছে, ভরমাত্রিক বিশ্লেষণের মাধ্যমে। এটি তিন ধরনের হয়ে থাকে, এটি তিন ধরনের রাসায়নিক মাত্রিক বিশ্লেষণে করা যায়। ঠিক আছে, একটু এটা মনে রাখবো। একটা হচ্ছে মাইক্রো অ্যানালাইসিস, মাইক্রো অ্যানালাইসিস। তারপর এটা হচ্ছে 0.01 গ্রাম, 0.01। তারপর হচ্ছে যে এরপরটা হচ্ছে সেমি মাইক্রো, সেমি মাইক্রো অ্যানালাইসিস। আর হচ্ছে ম্যাক্রো অ্যানালাইসিস, ম্যাক্রো অ্যানালাইসিস। সেটা হচ্ছে যে 0.1 গ্রাম। অর্থাৎ আমি একটু বলি, এটা একটু তোমরা একটু বক্স করে লিখে রাখো, 0.1 গ্রাম থেকে কম, এটার থেকে কম, অর্থাৎ একটু বক্স করো, 0.01 গ্রাম থেকে কম ভর নিয়ে আলোচনা করলে তখন সেটি মাইক্রো অ্যানালাইসিস, মাইক্রো অ্যানালাইসিস। তারপর 0.01 থেকে 0.1 মধ্যে আলোচনা করলে 0.01 গ্রাম থেকে 0.1 গ্রামের ভর পর্যন্ত নিয়ে আলোচনা করলে সেটি সেমি মাইক্রো অ্যানালাইসিস, সেমি মাইক্রো অ্যানালাইসিস। আর 0.01 থেকে বেশি, 0.1 গ্রাম থেকে বেশি ভর নিয়ে আলোচনা করলে সেটি ম্যাক্রো অ্যানালাইসিস, ম্যাক্রো অ্যানালাইসিস।
ঠিক আছে, বুঝে গেছে? তো এটা হচ্ছে মাইক্রো অ্যানালাইসিস হচ্ছে 0.0, আমার অনেক ভর থাকে যেগুলো ভর হয় 0.01 গ্রাম থেকে কম। 0.01 গ্রাম থেকে কম হলে সেগুলো আমরা মাইক্রো অ্যানালাইসিসের মাধ্যমে আমরা সেগুলো আলোচনা করব। 0.01 থেকে 0.1 মধ্যে থাকলে সেটা আমরা সেমি মাইক্রো অ্যানালাইসিস করব। আর 0.1 গ্রাম থেকে সেটা যদি বেশি হয় ভরটা, তখন সেটাকে আমরা ম্যাক্রো অ্যানালাইসিসের মাধ্যমে সেটাকে ব্যাখ্যা করব। এটা হচ্ছে ভরমাত্রিক। এটা কিসের জন্য? ভরমাত্রিকের জন্য। ক্লিয়ার? এটা তোমরা একটু পজ করে লিখে নিও। এখন একটু আয়তন মাত্রিকের জন্য একটু দেখব। আমি একটু উপরটা মুছি। এটা রাসায়নিক মাত্রিক হচ্ছে ভরমাত্রিক আর আয়তন মাত্রিক, এই দুইটাই হিসাব করলে হয়, দুইটার সম্পর্কে জানলে হয়। এখন হচ্ছে আয়তন মাত্রিক। সেম আয়তন মাত্রিক বিশ্লেষণ। এটা কিরকম? 1 ml আর এটা হচ্ছে কত? 10 ml। 1 ml থেকে কম হলে সেটা হচ্ছে কি মাইক্রো। 1 ml থেকে 10 ml হচ্ছে সেমি মাইক্রো। 10 ml থেকে বেশি হলে সেটা হচ্ছে ম্যাক্রো। মাইক্রো হচ্ছে 1 থেকে কম, 1 ml এর কম আয়তন নিয়ে আমরা যখন আলোচনা করবো তখন হচ্ছে মাইক্রো। আর 1 ml থেকে 10 ml এর মধ্যে আলোচনা করলে সেমি ম্যাক্রো। আর 10 ml থেকে যদি বেশি আলোচনা করি সেটা হচ্ছে ম্যাক্রো অ্যানালাইসিস। আচ্ছা, এখন যদি কোশ্চেন আসে মাইক্রো এবং ম্যাক্রোর মধ্যে কোনটা বেশি সুবিধাজনক, ঠিক আছে? তা মাইক্রো এবং ম্যাক্রোর মধ্যে সবচেয়ে বেশি সুবিধাজনক হচ্ছে মাইক্রো। মাইক্রো অ্যানালাইসিস বেশি সুবিধাজনক, ঠিক আছে? কারণ এর খরচ কম এবং কি দূষণ সম্ভাবনা কম, এবং দূষণ সম্ভাবনা কম। আর ম্যাক্রোর অ্যানালাইসিসে একটু খরচটা বেশি হয় এবং দূষণ সম্ভাবনা বেশি থাকে, তাই মাইক্রো অ্যানালাইসিস একটু বেশি সুবিধাজনক। ঠিক আছে, তো আজকে হচ্ছে এতটুকু পর্যন্ত। আমরা নেক্সট ক্লাসে বাকি টপিকসগুলো নিয়ে আলোচনা করব। টিল দেন, বাই, টাটা।